আমি খুব অশান্তিতে ছিলাম, বুঝে উঠতে পারছিলাম না কি করব। একদিকে আমার নিষ্পাপ সন্তান খিদের জ্বালায় কাঁদছিল, আর অন্যদিকে ভাই এবং ভাবি। যদি আমি তাদের কাছে গিয়ে সাহায্য চাইতাম, তবে তারা আমাকে খোঁটা দিতেন এবং বিনা কারণে অপমান করতেন। আমি বেশ কিছুক্ষণ আমার কাঁদতে থাকা সন্তানকে সামলানোর চেষ্টা করতে থাকলাম, আর সে কাঁদতে কাঁদতে ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমিয়ে পড়ল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যেমনই আমি তাকে শুইয়ে দিয়ে পেছনে সরলাম, অমনি ভাবির কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। ওরে, তুমি নিজের ঘরেই বসে আছো? তোমার কি খবর নেই যে সন্ধে হতে চলেছে? রান্না করো। তোমার ভাইয়ের মাগরিবের পর খাবার খাওয়ার অভ্যেস। যদি খাবারে দেরি হয় তবে তিনি খুব রাগ করবেন। যখন থেকে রাতের খাবারের দায়িত্ব তোমার উপর পড়েছে, প্রায়ই খাবার দেরি করে তৈরি হয়, আর তোমার ভাই আমার উপর রাগ করেন, অথচ তোমার তো কোনো ভ্রুক্ষেপই নেই। আমি বললাম, ভাবি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি সব গুছিয়ে দেব। তারপর আমি দ্রুত কাজ শুরু করে দিলাম। রান্নাও করে নিলাম, আর সাথে সাথে রান্নাঘরও পরিষ্কার করে দিলাম, কারণ ভাবি রান্নাঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা একদম পছন্দ করতেন না। কিন্তু এরই মধ্যে আমার মেয়ের কান্নার আওয়াজ শুনে আমি ঘাবড়ে গেলাম। এখন সে আগের চেয়েও বেশি জোরে জোরে কাঁদছিল। ভাই এবং ভাবি দুজনেই খাবার খাচ্ছিলেন। রাগের মাথায় বলতে লাগলেন, একে তো তোমার মেয়ে অসময়ে কাঁদতে থাকে, একে চুপ করাও। সকাল থেকে ক্ষুধার্ত আছি, এখন গিয়ে খেতে বসেছি, অথচ এই বাড়িতে শান্তিতে এক লোকমা খাবারও নসিব হয় না। আমি তাড়াতাড়ি ঘরে এলাম এবং মেয়েকে ভোলাতে লাগলাম। কিন্তু সেই কি আর চুপ হবার ছিল? সে কখন থেকে ক্ষুধার্ত ছিল, এবং এখন তার জন্য খিদে সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল। বাধ্য হয়ে আমি ভাবির কাছে গেলাম এবং বললাম, ভাবি প্লিজ দুধের জন্য কিছু টাকা দিন। আমার মেয়ে কখন থেকে ক্ষুধার্ত, কেঁদেই চলেছে। আপনি আমাকে অল্প কিছু টাকা দিন, আমি দ্রুত কাছের দোকান থেকে দুধ নিয়ে আসছি। আমার কথা শুনে ভাবি বিরক্তির সাথে আমার দিকে তাকালেন। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আমি তো আগেই বলতাম যে আপনি আপনার বোনকেই বাড়িতে থাকার অনুমতি দেবেন না, আর যদি রেখেছেনই তবে একে দিয়ে কাজও করান। মানুষের বাড়িতে কাজ করলে নিজের আর নিজের মেয়ের পেট পালতে পারবে। আমাদের ওপর তো আর বোঝা হয়ে থাকবে না। আমাদের আগেই অনেক দায়িত্ব আছে, নিজের সন্তানদের প্রয়োজনও পূরণ করতে হয়। যদি আমরা এর আর এর মেয়ের খরচ মেটাতে থাকি, তবে নিজের সন্তানদের আবদার কিভাবে মেটাবো? ভাইও আমার দিকে তাকিয়ে বললেন, তুমি খুব অপব্যয়ী। আমাদের কাছে এত টাকা নেই। যে দুধ আমি কাল নিয়ে এসেছিলাম সেটাই বাচ্চাকে খাইয়ে দাও। বারবার তোমার আবদার পূরণ করতে পারবো না। এই বলে তিনি আবার খেতে লাগলেন। আমার চোখে জল এসে গিয়েছিল। বাড়িতে যে ফল বা দুধ ইত্যাদি আসত, তার উপর ভাবিরই দখল থাকত। তিনি সব জিনিস নিজের কাছে রেখে আমার মেয়ের জন্য সামান্য অংশ বের করে দিতেন, আর তার ব্যবহার এতটাই কঠোর ছিল যে তা নিতে গিয়েও আমার লজ্জা বোধ হতো। কিন্তু নিজের মেয়ের কারণে আমি বাধ্য ছিলাম। মন চাইত যে কারো বাড়িতে কাজ করে জীবন চালিয়ে নিই, কিন্তু এমন অবস্থায় ভাইয়ের সম্মান জেগে উঠত। তিনি আমার সাথে হওয়া অন্যায় আচরণ দেখতে পেতেন না, বরং আমার নীরবতাকেও যেন খোটা হিসেবে মনে করতেন। হয়তো এইসব আমারই দোষ ছিল, আমারই ভুল ছিল। এটি আমারই কর্মফলের ফল ছিল। আফসোস, আমি যদি তাদের সম্মান বাজি না রাখতাম, তবে হয়তো আজ এইসব হতো না। মানুষ আমাকেও সম্মান করত, কিন্তু এখন আর কি হতে পারে? গত হওয়ার সময় তো আর ফিরে আসতে পারে না। ভাই এবং ভাবির সরাসরি প্রত্যাখ্যান এবং তাদের কথার তিক্ততা আমার অস্তিত্বকে চুরমার করে দিয়েছিল। আমি ভারী পায়ে নিজের অন্ধকার ঘরে ফিরে এলাম, যেখানে আমার নিষ্পাপ মেয়ে খিদের তীব্রতায় আবার ছটফট করছিল। তার হিক্কা আমার কলিজা ছিঁড়ে দিচ্ছিল। ঘরের দেয়ালগুলো যেন আমাকে কামড়াতে আসছিল। একদিকে মাতৃত্বের যন্ত্রণা, আর অন্যদিকে নিরুপায় হওয়ার সেই বিষ যা আমি তিলে তিলে পান করছিলাম। আমি ভাবলাম, যদি আমি কিছু না করি তবে হয়তো আমার মেয়ে খিদের জ্বালায় নিস্তেজ হয়ে প্রাণ হারিয়ে ফেলবে। এই বাড়িতে যেখানে আমার নিজের রক্ত বাস করে, সেখানে আমার জন্যে দয়ার এক ফোঁটাও ছিল না। হতাশার এই গভীর অন্ধকারে আমার পুরনো বন্ধু সেহেরের কথা মনে পড়ল। সেহের আর আমি স্কুলের সময় থেকে একসাথে ছিলাম। যদিও জীবনের থাপ্পড় আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেই ছিল আমার শেষ ভরসা। আমার হাত কাঁপছিল, চোখ থেকে গড়িয়ে পড়া জল মোবাইলের স্ক্রিনকে ঝাপসা করে দিচ্ছিল। আমি কাঁপা হাতে তাকে মেসেজ টাইপ করলাম, সেহের, আমি খুব বড় বিপদে আছি। খোদার দোহাই, আমাকে সাহায্য করো। আমার মেয়ে খিদের জ্বালায় ছটফট করছে, আর আমার কাছে তাকে দুধ কিনে দেওয়ার মতো একটা টাকাও নেই। ভাই আর ভাবি পরিষ্কার মানা করে দিয়েছেন। আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও। যেমনই সম্ভব হবে আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আমার উপর দয়া করো, আমার মেয়ের দুধ শেষ হয়ে গেছে, ও মরে যাবে।
মেসেজ পাঠানোর পর আমি মোবাইল বুকে জড়িয়ে ধরলাম আর উত্তরের অপেক্ষা করতে লাগলাম। হৃৎস্পন্দন এতটাই দ্রুত ছিল যে নিজের কানে তা শুনতে পাচ্ছিলাম। মাত্র কয়েক মিনিট পার হতে মোবাইলের ঘণ্টি বেজে উঠল। আমি ভাবলাম সেহেরের ফোন, কিন্তু যেমনই আমি কল রিসিভ করলাম ওপাশ থেকে সেহেরের বদলে এক গম্ভীর এবং কঠোর পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। আমার তো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই আওয়াজটি কোনো এক অপরিচিত ব্যক্তির ছিল, যার মধ্যে এক অদ্ভুত কর্তৃত্ব আর রহস্যময়তা ছিল। সেই ব্যক্তি কোনো ভূমিকা ছাড়াই বলল, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে। যদি তোমার সত্যিই নিজের মেয়ের চিন্তা থাকে আর টাকা চাই, তবে এক্ষুনি এই মুহূর্তে বাড়ির বাইরে এসো। আমি বাইরে তোমার অপেক্ষা করছি। এই কথা শোনা মাত্রই আমার শরীরে ভয়ের এক শিহরণ বয়ে গেল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি কে? সেহের কোথায়? কিন্তু সে উত্তর দেওয়ার বদলে শুধু এটুকু বলল, বাইরে এলেই সব জানতে পারবে, সময় নষ্ট করো না। আর ফোন কেটে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এটি কি হচ্ছিল? সেই পুরুষালী কণ্ঠস্বর কার ছিল, আর সে আমার অবস্থার কথা কিভাবে জানল? কিন্তু আমার বাচ্চার কান্না এখন চিৎকারে বদলে গিয়ে মাতৃত্ব ভয়ের ওপর জয়ী হল। আমি ভাবলাম হয়তো সেহেরি কাঙ্কে পাঠিয়েছে, অথবা হয়তো এটি আমার পরীক্ষার কোনো নতুন পথ। আমি দ্রুত চাদর জড়িয়ে নিলাম, কাঁদতে থাকা বাচ্চাকে কোলে নিলাম এবং পা টিপে টিপে রান্নাঘর আর উঠান পেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলাম। আমার মনে ভাই আর ধাবির ভয়ও ছিল, কিন্তু বাচ্চার কষ্ট আমাকে নির্ভীক করে দিয়েছিল। যেমনই আমি বাড়ির বড় গেট খুললাম আর বাইরে পা রাখলাম, সামনের দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। গলিতে যেখানে সাধারণত নিস্তব্ধতা থাকে, সেখানে ৩-৪টি বড় এবং চকচকে কালো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। সেই গাড়িগুলোর হেডলাইটের আলো এতটাই তীব্র ছিল যে আমার চোখ ধাঁধিয়ে গেল। ওগুলো কোনো সাধারণ গাড়ি ছিল না, বরং রাজকীয় শান শওকতের বহিঃপ্রকাশ ছিল। আমার মন ডুবে যেতে লাগল। আমি ভাবলাম আমি কোন চক্করে ভেসে গেলাম। আমি পেছনে ফেরারই উপক্রম করছিলাম যে হঠাৎ আমার বাড়ির দরজা আবার খুলল এবং আমার ভাই রাগে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলেন। হয়তো তিনি আমাকে বাইরে বের হতে দেখে ফেলেছিলেন, অথবা অন্য কোনো কাজে বাইরে এসেছিলেন। কিন্তু আমাকে এই অবস্থায় বাইরে দেখে তার রাগ ৭ আসমানে পৌঁছে গেল। তিনি চিৎকার করে উঠলেন, তুমি এই সময় এখানে বাইরে কি করছো? তার গলায় সেই পুরনো ঘৃণা আর তুচ্ছতাচ্ছিল্য ভরা ছিল। কিন্তু যেমনই তার নজর সামনে দাঁড়িয়ে থাকা সেই বিলাসবহুল গাড়িগুলোর ওপর পড়ল, তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে প্রথম গাড়িটির পেছনের দরজা খুলল। এক দীর্ঘকায় প্রভাবশালী অথচ গম্ভীর ব্যক্তি গাড়ি থেকে বাইরে বেরোলেন। তিনি কালো স্যুট পরেছিলেন এবং তার ব্যক্তিত্ব থেকে এক অদ্ভুত গাম্ভীর্য ঝরছিল। যেমনই তার নজর আমার উপর পড়ল এবং আমার নজর তার মুখের উপর গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এ তো সেই ব্যক্তি যাকে আমি বহু বছর আগে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলাম, অথবা বলা ভালো যে যার কারণে আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাকে এখানে দেখে আমার আত্মা কেঁপে উঠল। ভয় আর বিস্ময়ের কারণে আমার গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না। আমি ঘাবড়ে গিয়ে আমার ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়ের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তারপর হঠাৎ তার চোখ লাল হতে লাগল। সেই রাগ যা এতক্ষণ আমার উপর ছিল, এখন তা কোনো এক অজানা ভয় আর অস্থিরতায় বদলে যাচ্ছিল, শত্রুতায় বদলে গিয়েছিল। ভাই সেই ব্যক্তিকে দেখলেন এবং তারপর আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত হিংস্রতা ছিল, যেন তিনি এমন কিছু দেখছেন যা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ভাইয়ের চোখে যেন রক্ত নেমে এসেছিল। তিনি রাগ, বিস্ময় এবং হয়তো কোনো পুরনো আঘাতের কবলে ছিলেন। পরিবেশে এমন এক সঙ্গীন নীরবতা ছেয়ে গিয়েছিল যে বাতাসের চলাচলও ভারী মনে হচ্ছিল। ভাইয়ের নজর সেই ব্যক্তির মুখের ওপর স্থির ছিল, আর সেই ব্যক্তির নজর আমার ওপর এবং আমার কোলে থাকা সেই নিষ্পাপ শিশুটির ওপর, যে এখন থমকে গিয়ে চুপ হয়ে গিয়েছিল। আমরা তিনজন এমন এক উত্তেজনায় আটকে ছিলাম যেখানে প্রতিটি পথ ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছিল। ভাই সেই ব্যক্তির মুখটি খুঁটিয়ে দেখলেন। তার ঠোঁটে কিছু শব্দ এলো, কিন্তু তা অসম্পূর্ণই রয়ে গেল। সেই ব্যক্তির মুখটি দেখা মাত্রই যেন সময় থমকে গিয়েছিল। বাইরে দাঁড়িয়ে থাকা সেই আলিশান গাড়িগুলোর তীব্র আলোয় আমি তার প্রতিচ্ছবি নয়, বরং নিজের পুড়ে যাওয়া অতীত দেখছিলাম। আমার মনের পর্দায় স্মৃতির এক সিনেমা চলতে লাগল। আমি বর্তমানের তিক্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে অতীতের সেই দিনগুলোতে পৌঁছে গেলাম যখন জীবন এতটা ভারী ছিল না। আমার মনে পড়ল আমি আমার আব্বুর কতটা আদরের ছিলাম। বাড়িতে সবার ছোট হওয়ার কারণে আমার প্রতিটি আবদার পূরণ করা হতো। যখন আমি ম্যাট্রিক এবং কলেজ সম্পন্ন করলাম, তখন আমার ইচ্ছে ছিল যে আমি ইউনিভার্সিটিতে যাব।
ভাই শুরু থেকেই রক্ষণশীল ছিলেন। তিনি চাইতেন না যে আমি বাড়ির বাইরে পা রাখি। তিনি প্রায়ই আব্বুকে বলতেন, আব্বু, একে বাড়িতে বসিয়ে রাখুন, পরের মেয়ে কালকে অন্যের বাড়িতে যেতে হবে, একে লেখাপড়া করিয়ে কি হবে। কিন্তু আব্বু আমার চোখে বোনা স্বপ্ন দেখতেন। তিনি ভাইয়ের তীব্র বিরোধিতা সত্ত্বেও আমার ভর্তি শহরের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে করিয়ে দিলেন। আম্মিও আমাকে অগাধ ভালোবাসতেন, কিন্তু তিনি ভাইয়ের রাগকে ভয় পেতেন। ইউনিভার্সিটির সেই শুরুর দিনগুলো কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। আমি নিজের জগতেই মগ্ন থাকতাম, কিন্তু ভাইয়ের নজর সবসময় আমার উপর সন্দেহের ভিত্তিতেই স্থির থাকত। তিনি প্রায়ই আমাকে ইউনিভার্সিটি ছাড়তে যেতেন, তখন তার চোখে হাজারো প্রশ্ন থাকত। ইউনিভার্সিটিতেই আমার সাথে রমিজের পরিচয় হল। সে এক অত্যন্ত ধনী এবং প্রভাবশালী পরিবারের সন্তান ছিল। শুরু থেকেই সে আমার পেছনে পড়ে গিয়েছিল। সে আমাকে দামি উপহার দিতে চাইত, আমার সাথে কথা বলার বাহানা খুঁজত, কিন্তু আমার তার সম্পদের প্রদর্শনী আর তার ধরন একদম পছন্দ ছিল না। আমার মনোযোগ নিজের ক্লাসেরই এক সাধারণ ছেলের দিকে ছিল, যাকে আমার মনে হয়েছিল যে আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। যখন আমি বাড়িতে আমার এই পছন্দের কথা জানালাম, তখন যেন কিয়ামত নেমে এলো। ভাই আপেক্ষিক জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি পরিষ্কার বলে দিলেন, যদি তুমি নিজের পছন্দে বিয়ে করো, তবে মনে রেখো তোমার এই বাড়ির সাথে এবং আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি মরে যাব, কিন্তু তোমার এই বেহায়াপনা কবুল করব না। আব্বু আর আম্মিও চুপ ছিলেন। তাদের মুখেও আমার সিদ্ধান্তের প্রতি আফসোস ফুটে উঠছিল। কিন্তু আমি কারও তোয়াক্কা করিনি। আমি ভালোবাসার আবেগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার আপনজনদের নারাজির কোনো চিন্তা আমার ছিল না। আমি জেদ করে নিজের পছন্দের মানুষকে বিয়ে করে নিলাম। বিয়ের কিছু সময় পর থেকেই পরিস্থিতি বদলাতে লাগল। আমার বাবা মা, যারা আমার একমাত্র আশ্রয় ছিলেন, আঘাত এবং বার্ধক্যের কারণে ভেঙে পড়ে একে একে আমাকে একা ছেড়ে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তাঁদের চলে যাওয়ার পর আমার জীবনে অন্ধকার নেমে এলো। আমার স্বামী, যার জন্য আমি সব কিছু বাজি রেখেছিলাম, আস্তে আস্তে বদলাতে লাগল। তার মনে সন্দেহের বীজ বোনার পেছনে আর কেউ নয়, বরং সেই রমিজই ছিল, যাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমার স্বামী আমাকে খোঁটা দিত। সে বলতো, তুমি তো সেই ধনী ছেলেকে পছন্দ করতে, তুমি আমাকে বিয়ে করলে কেন? সে আমার উপর ভিত্তিহীন অভিযোগ আনত, আমাকে মানসিক ও শারীরিক যন্ত্রণা দিত। আমার একটি ছোট মেয়ে জন্ম নিল। আমি ভাবলাম হয়তো এখন পরিস্থিতি বদলে যাবে, কিন্তু সন্দেহের ক্যান্সার সব কিছু শেষ করে দিল। একদিন সে আমাকে তালাক দিয়ে দিল এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আঘাত এতটাই বেশি ছিল যে আমি কোথাও যাওয়ার মতো রইলাম না। যখন আমি ভেঙে পড়ে ভাইয়ের বাড়িতে এলাম, তখন ভাবির বিদ্রুপাত্মক মন্তব্য আর ভাইয়ের ঘৃণা ভরা নজর আমাকে স্বাগত জানালো। তারা প্রায়ই আমাকে বলতেন, এই দিন দেখার জন্যই কি তুমি আমাদের সম্মান নিলাম করেছিলে? এখন এখানে বোঝা হয়ে পড়ে থাকো। আজ যখন আমি সেহেরকে মেসেজ করতে চাইলাম, তখন বিরক্তি আর চোখের জলের কারণে আমার হাত ফসকে গেল এবং সেই মেসেজ সেহেরের বদলে রমিজের পুরনো নাম্বারে চলে গেল, যা আমার কন্ট্যাক্ট লিস্টে কোথাও চাপা পড়েছিল। রমিজ যে বহু বছর ধরে হয়তো এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল, তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠল। সে কল করল, তখন আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু যখন সে সামনে এলো, তখন সে আমাকে নিজের নির্দোষ হওয়ার বিশ্বাস জোগাল। সে আমার চোখে চোখ রেখে বলল, আমি কখনো তোমার স্বামীকে তোমার বিরুদ্ধে উস্কে দিইনি। আমি তোমাকে সবসময় চেয়েছিলাম, কিন্তু তোমার খুশির খাতিরে পিছিয়ে গিয়েছিলাম। তোমার তালাকে আমার কোনো হাত ছিল না। সে আমাকে তার ভালোবাসা আর সত্যের বিশ্বাস জোগাল। তাকে আগের চেয়েও বেশি প্রভাবশালী মনে হচ্ছিল। আমার অসহায়ত্ব আর মেয়ের কষ্ট আমাকে বাধ্য করল যে আমি তার উপর বিশ্বাস করে নিই। ভাই যারা আমাকে দেখে অগ্নিশর্মা হচ্ছিলেন, যখন তারা জানতে পারলেন যে এটি সেই রমিজ যে এতটা ধনী এবং এখন আমাকে নিকা করতে যায়, তখন তাদের ব্যবহার অদ্ভুত হয়ে গেল। তারা তখনও আমার ওপর নারাজ ছিলেন, কিন্তু হয়তো আমার দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সাদামাটাভাবে আমার নিকার রমিজের সাথে করিয়ে দিলেন। তারা ঘৃণা ভরে আমাকে বললেন, একে নিজের সাথে নিয়ে যাও, আজকের পর এই বাড়ির দিকে মুখ করবে না। বিয়ের পরপরই এক অদ্ভুত অনুভূতি হল। সেই মানুষটি যাকে আমি বহু বছর আগে ফিরিয়ে দিয়েছিলাম, যাকে আমি আমার ধ্বংসের কারণ মনে করতাম, সে ততটা খারাপ ছিল না যতটা আমি তাকে মনে করে নিয়েছিলাম। তার কথা বলার ধরনে এখন সেই পুরনো চপলতা ছিল না, বরং এক গভীর স্থিরতা তাকে বদলে দিয়েছিল। সে আমার মেয়েকে যেভাবে নিজের কোলে নিল, সেই সময় আমার মনে হলো যে হয়তো বিধাতা আমাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। কিন্তু এখন যখন আমি তার সামনে দাঁড়িয়েছিলাম আর ভাইয়ের চোখে সেই রক্ত নেমে আসা দেখছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না যে এটি পরিণতির শুরু নাকি কোনো নতুন বিপদের আরম্ভ।
ভাইয়ের নজর রমিজের ওপর স্থির ছিল, যেন তিনি তাকে চেনার চেষ্টা করছিলেন, অথবা হয়তো অন্য কোনো পুরনো বদলা তার মনে ঘুরপাক খাচ্ছিল। আমরা সবাই একে অপরের মুখ দেখছিলাম। নীরবতা এতটাই গভীর ছিল যে হৃৎস্পন্দন পরিষ্কার শোনা যাচ্ছিল। ভাইয়ের রাগ আর রমিজের এই হঠাৎ আবির্ভাব আমার জন্য এমন এক ধাঁধা হয়ে গিয়েছিল, যার সমাধান আপাতত আমার কাছে ছিল না। ভাই আর রমিজের মধ্যে ছেয়ে থাকা সেই ভয়ঙ্কর নীরবতা অবশেষে ভেঙে গেল। ভাইয়ের চোখ, যার রাগ আর বিস্ময়ে আগেই লাল ছিল, এখন রমিজের শান্ত এবং মহিমান্বিত মুখে স্থির ছিল। ভাই এক কদম এগিয়ে এলেন। তার মুঠি শক্ত করা ছিল এবং কণ্ঠে এক কম্পন ছিল, যা রাগের চেয়ে বেশি আঘাতের লক্ষণ ছিল। তাহলে তুমিই সেই ব্যক্তি। ভাইয়ের কণ্ঠনালী থেকে বেরিয়ে আসা সেই শব্দগুলো যেন কোনো পুরনো শত্রুর ছাই উস্কে দিচ্ছিল। তুমি এখানে আসা সাহস কিভাবে করলে? কি তামাশা শুরু করেছ এই গাড়ি আর এই মহিলার? তিনি আমার দিকে এক ঘৃণা ভরা ইশারা করলেন। রমিজ অত্যন্ত গাম্ভীর্য এক ধৈর্য নিয়ে ভাইয়ের দিকে তাকালো। তার মুখে না তো কোনো ভয় ছিল, আর না সেই পুরনো চপলতা যা ইউনিভার্সিটির দিনগুলোতে থাকত। সে ধীর অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি এখানে তামাশা করতে আসিনি সরফদাদ সাহেব। আমি এখানে আমার স্ত্রী আর আমার মেয়েকে নিতে এসেছি। যে সম্পর্ক আপনার নজরে হয়তো বোঝা, তা আমার জন্য আমার পুরো পৃথিবী। ভাইয়ের রং রাগে আরও কালো হয়ে গেল। স্ত্রী? কিসের স্ত্রী? তুমি এর জীবন ধ্বংস করেছিলে। তোমার কারণে এ আমাদের মর্জির বিরুদ্ধে বিয়ে করেছিল। তোমার কারণেই এর ঘর ভেঙেছে, আর এখন তুমি কোন মুখে একে নিজের স্ত্রী বলছো? ভাইয়ের কণ্ঠ এখন গলির নিস্তব্ধতাকে চিড়ে দিচ্ছিল। রমিজ এক দীর্ঘশ্বাস ফেলল, আর আমার মেয়ের দিকে তাকালো, যে এখন তার বাহুতে শান্তিতে মাথা রেখে ঘুমাচ্ছিল। সরফরাজ সাহেব, সত্য সবসময় সেটা হয় না যা দেখা যায়। ওর জীবন আমি নয়, বরং ওর প্রাক্তন স্বামীর সন্দেহ আর আপনাদের নিষ্ঠুরতা ধ্বংস করেছিল। আমি ওকে সবসময় চেয়েছিলাম, আর আজ যখন খোদা আমাকে সুযোগ দিয়েছেন যে আমি ওর আর ওর বাচ্চার হেফাজত করতে পারি, তবে আমি পিছিয়ে হব না। আপনি ওর নিকা আমার সাথে পড়িয়ে দিয়েছেন। এখন আইনি এবং সরইভাবে ও আমার দায়িত্ব। ভাবিও এখন পর্যন্ত দরজার কাছে চলে এসেছিলেন। তার মুখে ঈর্ষা আর বিস্ময়ের এক মিশ্র অনুভূতি ছিল। সেই কালো চকচকে গাড়িগুলো দেখে হয়তো তিনি নিজের অবস্থান ভুলে গিয়েছিলেন। তিনি ভাইয়ের কানে কিছু ফিসফিস করলেন। হয়তো তিনি এই গাড়িগুলো আর রমিজের সম্পদে অভিভূত হচ্ছিলেন, অথবা ভাইকে এই বিষয়ে উস্কাচ্ছিলেন যে আমিই তাকে এখানে ডেকেছি। ভাইয়ের রাগ এখনও কমেনি। নিয়ে যাও একে। ভাই হঠাৎ গর্জে উঠলেন। নিয়ে যাও এই অলক্ষিং এখান থেকে। আমাদের না তো এর প্রয়োজন আছে, আর না তোমার এই লোক দেখানো সম্পদের। কিন্তু মনে রেখো, যদি এবার এর সাথে কিছু হয়, তবে আমি তোমাকে জ্যান্ত ছাড়ব না। ভাইয়ের চোখে তখনও সেই রক্ত নেমে আসা দৃশ্যটি বাকি ছিল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত পরাজয়ের সুর ছিল। তিনি নিজের বোনের কষ্টের চেয়ে নিজের অহংকার ভেঙে যাওয়ায় বেশি বিচলিত ছিলেন। রমিজ কোনো উত্তর দিল না। সে অত্যন্ত সম্মানের সাথে আমাকে গাড়ির দরজা খোলার ইশারা করল। আমি ততক্ষণে একটি মূর্তির মধ্যে দাঁড়িয়ে এইসব দেখছিলাম। ভারী পায়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম। যখন আমি গাড়িতে বসলাম, তখন আমি শেষবারের মতো আমার ভাইয়ের বাড়ির দিকে তাকালাম। সেই বাড়ি, যা একসময় আমার গর্ব ছিল, আজ আমার জন্য কোনো জেলখানার চেয়ে কম ছিল না। গাড়ি যেমনই রওনা হলো, রমিজ আমার হাত ধরল। তার হাত গরম এবং মজবুত ছিল, যা আমাকে সেই নিরাপত্তার অনুভূতি জোগাল, যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল। চিন্তা করো না, সে নরম গলায় বলল। এখন তুমি নিরাপদ। তোমার মেয়েকে এখন আর খিদে পেয়ে ঘুমাতে হবে না, আর তোমাকে এখন আর কারো বকাঝকা শুনতে হবে না। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। শহরের আলোগুলো দ্রুত পেছনে ছেড়ে যাচ্ছিল। আমার অতীত, আমার অভাব আর ভাইয়ের সেই লাল চোখ এখন এক ঝাপসা স্বপ্ন হয়ে যাচ্ছিল। কিন্তু আমার মনে একটি প্রশ্ন এখনও উকি দিচ্ছিল। রমিজ কি সত্যি বদলে গেছে? এই রাজকীয় জীবন কি আমার সেই সমস্ত কষ্টের উপশম হতে পারবে, যা আমি সহ্য করেছি? গাড়ি এতক্ষণে একটি বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে থামছিল। এটি রমিজের বাড়ি ছিল। সেখানকার পরিবেশ ভাইয়ের সংকীর্ণ বাড়ির চেয়ে একদম আলাদা ছিল। চারিদিকে কর্মচারীরা দাঁড়িয়েছিল। রমিজ বাচ্চাকে নিজে নিজের কোলে নিল, আর আমাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। সেখানে প্রতিটি জিনিস আমার পছন্দ অনুযায়ী সাজানো ছিল, যেন রমিজ বহু বছর ধরে এই দিনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে আমাকে ঘরে গিয়ে বলল, এটি তোমার আর বাচ্চার ঘর, যেখানে সেই প্রতিটি জিনিস রয়েছে যার তুমি কখনো ইচ্ছা করেছিলে। আমি বাচ্চাকে বিছানায় শুইয়ে দিলাম আর বললাম, রমিজ, এই সব আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু আমাকে একটি কথা বলো, তুমি সেহেরের ফোনে আমাকে উত্তর দিলে কেন? রমিজ হাসল, এমন এক হাসি যাতে দুঃখ আর সত্য দুই ছিল। সেহের আমার কাজিন, সে স্বীকার করল।
আমিই তাকে বলেছিলাম যে সে যেন আমার সাথে যোগাযোগ রাখে, যাতে আমি দূরে থেকেও তোমার খবর রাখতে পারি। আমার জানা ছিল যে আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারে না, আর তালাকের পর তোমার বাড়ির লোক তোমাকে কোন অবস্থায় রাখবে আমি শুধু এই সময়েরই অপেক্ষা করছিলাম। এটি শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাহলে কি আমার সেহেরকে মেসেজ করা কোনো কাকতালীয় ছিল না? এই সব কিছু কি আগে থেকেই ঠিক করা ছিল? আমি রমিজের মুখটি খুঁটিয়ে দেখলাম। সেখানে আমাকে সেই মানুষটি দেখা যাচ্ছিল যে নীরবে বহু বছর আমার হেফাজত করেছিল। আমার চোখ দিয়ে জল পড়তে লাগল। এই জল কষ্টের নয়, বরং সেই প্রশান্তির ছিল, যা এক দীর্ঘ যাত্রার পর গন্তব্য খুঁজে পেলে পাওয়া যায়। ভাইয়ের সেই রাগ, সেই লাল চোখ এখন আমাকে ভীত করছিল না। আমি অনুভব করলাম যে কখনো কখনো ভাগ্য আমাদের সেখানে নিয়ে যায় যেখানে আমরা কখনো যেতে চাই না, যাতে আমরা তা পেতে পারি যার আমরা আসলে যোগ্য ছিলাম।